ভুয়া একটা মামলা গ্রেপ্তার করেছে গত রাতে, গভীর রাতে, একেবারেই ভুয়া একটা মামলা। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 9 কোটির বেশি টাকা হুন্ডি করেছেন। 9 কোটির বেশি টাকা তিনি মানি লন্ডারিং করেছেন। এই আইনে তাকে গ্রেপ্তার, এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খাঁটি বাংলা একটা প্রবাদ আছে, বলে যে সে গল্পটা যে এক হরিণ ভাটিতে পানি খাচ্ছিল, ঝর্ণার ভাটিতে, বাঘ ছিল উপরে। তখন ওই হরিণকে খেতে গেল। হরিণ বলল, তুই জল ঘোলা করছস কেন, তাই তোরে আমি খাবো। তো বলল যে, সিংহ মহারাজ, আমি তো ভাটিতে, আপনি তো জানেন আমি কিভাবে জল ঘোলা করলাম। তো এইবার করস নাই, এর আগে তোর বাপ জল ঘোলা করছিল, তাই তোকে খাবো। মানে খাওয়ার আগে একটা অজুহাত দেখাইতে হবে, তুই জল ঘোলা করস নাই, তোর বাপে করেছে। তো এই হরিদাস, তার পূর্ণ নামটা এক এক সময় এক এক ভাবে বলে, কারণ সাধারণ নিম্নবর্ণের হিন্দু তো, তাই তার নাম একটু সবাই পূর্ণ নাম নিতে একটু লজ্জা পায়, এমনকি হিন্দুরাও। মুসলমানরা তো নিবেই না, পারলে তো তারা নামটা পাল্টাই ফেলত। তার প্রকৃত নাম হচ্ছে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি মানি লন্ডারিং করেছেন। এত টাকা কোথায় পেলেন? আচ্ছা, একটা লোক যদি দুর্নীতিবাজ হয়, সে তো টাকা মেরে সুইজারল্যান্ডে চলে যাবে, সুইস ব্যাংকে রাখবে, নিতেন পক্ষে ভারতে রাখবে। যেহেতু হিন্দু মানুষ, আপনাদের ধারণা হিন্দু মানুষ হলে সব টাকা ভারতে রাখে। কিন্তু বেগম বাজারে তো আমি তো হিন্দু খুঁজে পাই না। ওই যে কানাডার যে বেগম বাজার, সুইস ব্যাংকে যে টাকা রেখেছে, তাদের হিন্দুর সংখ্যাটা কত একটু আমাকে বলবেন আপনারা? নামগুলো একটু দেখান তো। 146 গুণ বেড়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে। এখনো কি ভারত হিন্দুদের রেখেছে? এখনো কি বাংলাদেশে ভারত সরকার চলে, হিন্দুর সরকার চলে, না আওয়ামী লীগের সরকার চলে নিদেন পক্ষে? তো এখন এই সুইস ব্যাংকে কে টাকা রাখে, কারা রাখে? তাদের সংখ্যা কত? তাদের যদি সংখ্যা 1000 হয়, তার মধ্যে বড় জোর 5টা পাবেন হিন্দু, আর 995 জন তো পাবেন মুসলমান। ও ভারতের টাকা রাখা খুব খারাপ, কিন্তু সুইজারল্যান্ডে রাখা ভালো, তুরস্কে রাখা ভালো, তাই না? দুবাই রাখা ভালো, আমেরিকা নিয়ে যাওয়া ভালো, কানাডাতে নিয়ে যাওয়া ভালো, সিডনিতে নিয়ে যাওয়া, এগুলো ভালো, তাই না? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। তাহলে এই তরণী দাস, এই হরিদাস, ঠিক আছে, এই হরিদাসকে যদি আপনারা মনে করেন যে সে টাকা মেরে চলে যাবে, তাহলে সে একটা সাধারণ পরিবারের সন্তান। তার পরিবারের মানুষ এখনো অর্থ কষ্টে থাকে, বিলাসবহুল জীবনযাপন করে না। না খায় না থাকলেও বিলাসবহুল জীবনযাপন তো করার প্রশ্নই আসে না। 40 কোটি টাকার একটা প্রজেক্ট যে করতে পারে, সে কি ওখান থেকে 20 কোটি টাকা 10 কোটি টাকা নিয়ে পালায় যাইতে পারতো না আগে? সে তো আগেই ভারতে চলে যেতে পারতো। নিতেন পক্ষে ভারতে 40 কোটি টাকা থাকলে সে তো বহু জায়গায়, 9 কোটি টাকার যদি তার ক্ষমতা থাকে, বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। সে ওইখানে আপনার জন্য গ্রেপ্তার হওয়ার জন্য বসে থাকবে? তার বিরুদ্ধে আবার কেউ কেউ অভিযোগ করেছেন, এমনকি হিন্দুরাও, যে সে নাকি জামাতের লোক, সরকারের লোক। এখন কি প্রমাণ হলো? আমি জানতাম সে জামাতেরও না, সরকারও না। সে তার ধর্মের প্রতি সে ডিভোটি, সে তার ধর্মের প্রতি তার দরদ আছে, থাকতেই পারে। মুসলমানদের যেমন তার ধর্ম, চরমনের পীরেরা, আপনারা কি এটা জানেন না যে একটা লোক পীরের অন্ধভক্ত হয়ে গেলে নিজের বউরে পর্যন্ত দিয়ে দেয়, শালিরে দিয়ে দেয়, বোনেরে দিয়ে দেয়, মায়েরে দিয়ে দেয়। ধর্ম মানুষকে এরকম অন্ধ করে। সে ধর্মান্ধ হয়ে সে ধর্মের প্রতি এত অন্ধ, বা তার বিশ্বাস সেটা সে স্বর্গে চলে যাবে, মুক্তি পাবে, মোক্ষ পাবে, সেই জন্য সে মন্দির বানিয়েছে, এবং পাশাপাশি একটা রাম মূর্তি বানাচ্ছে তার বিশ্বাস থেকে। এখন অভিযোগ হলো বিদেশ থেকে তার জন্য টাকা আসছে। বিদেশ থেকে টাকা আসলে সমস্যাটা কি? ধরেন বিদেশ থেকে তারা মন্দিরের জন্য টাকা দিচ্ছে, এটা অপরাধ? আমি যদি পৃথিবীতে কোনো দেশে মন্দির, মসজিদ, গির্জা প্রতিষ্ঠার জন্য টাকা দেয়, সেটা কি অপরাধ? সেটা তো অপরাধ না। যদি তাকে কেউ দিয়েও থাকে, সেটা অপরাধ না। তার সাথে বড় কথা, সে নেয় নাই। তার উকিল কি বলেছে, যে তার সমস্ত এই দেশের যারা, তারাই তাকে টাকা দিয়েছে, অনুদান দিয়েছে। এত শত শত হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা বানাইলেন বিদেশি টাকা দিয়ে, ওটা আরাম। আর এই হরিদাস চন্দ্র তরণী দাস, সে বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে টাকা, এখানে যে মুসলমানের টাকা নেই, তাকে আপনি বুঝলেন? এখানে যদি 5,000 লোক অনুদান দিয়ে থাকে, এর মধ্যে অন্তত 100 লোকের অনুদান আছে, তারা মুসলমান।
আপনি মনে করেন খালি ওই হিন্দুরাই খালি মসজিদ বানায়, 2-4 জন মুসলমান আছে তারা মন্দিরে চাঁদা দেয়, এই বাংলাদেশে দেয়, আওয়ামী লীগ বিএনপিরাই দেয়, এমনকি জামাতের লোকেরাও চাঁদা দেয়। সেই খবর তো আপনার এই এই মন্দিরে যে জামাতের লোক, বিএনপি লোক, আওয়ামী লীগের লোকের নেতারা চাঁদা দেন, তার গ্যারান্টি কেমনি দিলেন মুসলমানেরা? সেই প্রসঙ্গ আমি রাখলাম। তরুণী দাস বিরাট পাপ করে ফেলছে, এই এই হরিদাস বিরাট পাপ করে ফেলছে, কারণ সে নিম্ন বর্গের হিন্দু, তারপরে আবার কম শিক্ষিত, নামমাত্র শিক্ষিত, তার জন্য তার বিরাট অপরাধ হয়ে গেছে কিছু কিছু হিন্দুদের চোখে। আবার যারা নেতৃত্ব দেয় হিন্দুদের মধ্যে, তাদের তো বুকে আরো বড় জ্বালা, যে কই থেকে কোন হরিদাস পাল আসলো, আইসে সত্যি সত্যি হরিদাস পাল আইসে দিকে আসলেই পাল হয়ে যাইতেছে, ক্ষমতাধর হয়ে যাইতেছে। এদের আবার লজ্জা, একজন উকিল, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, তাদের আবার ইজ্জত চলে যায় যে একটা ইন্টারমিডিয়েট পাস একটা ছেলে তাও নিম্ন বর্ণের আইসা হিন্দুদের নেতা হয়ে যাবে। কিন্তু মুসলমানদের উষ্টা খাইতে সমস্যা নাই, তাদের থাবড়া খাইতে সমস্যা নেই। আজকেও দেখলাম যে বাংলাদেশের একজন নায়ক হিন্দুদের মালনের বাচ্চা বলে ডাকলো, একজন বিখ্যাত কিংবদন্তি নায়ক সোহেল রানা, শিক্ষিত মানুষ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া লোক প্রকাশ্য টিভিতে বলে মালনের বাচ্চা বলে, মালওয়ান বলে হিন্দুদের। তাহলে এই যে আমি আপনাদের বলেছি সারা বাংলাদেশে হিন্দুদের যে মালনের বাচ্চা বলে মৌলবীরা, আমি কি ভুল বলেছিলাম? একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন মুক্তিযোদ্ধা, একজন নায়ক, কিংবদন্তি নায়ক, ইসলাম বিরুদ্ধে যা তাই সব জীবন করছে সারা জীবন, এখন টুপি পরে চাপা মারে। যৌবনকালে সব বাংলাদেশ অভিনেতা দেখবেন, সব নায়ক নায়িকা দেখবেন যৌবনকালে যা ইচ্ছা তা ফাত্রামি যত আছে, গাঁজা খাওয়া, মদ খাওয়া, লুচ্চামি করা, ভণ্ডামি করা, বদমাইশি করা, এমনি তো অভিনয় হারামি, নাচ গান তো হারামি। যেই না একটু বয়স ভাটি পরে সব তখন বোরখা পরে নায়িকা হইলে চুল পর্যন্ত দেখে, দেখবেন আনোয়াররা দেখবেন চুল পর্যন্ত দেখা যায় না। আরে বাপরে বাপ, আর মেয়া কিন্তু এখন অভিনয় করে। আর তার চুল দেখলে এখন কি হবে? তার চুল যদি দেখায় তাহলে দুজকে চলে যাবে, বুড়া বয়সে, দাদির বয়সে চুল দেখালে বেজ্জতি হয়ে যাবে, বেশ দুজকে চলে যাবে। কিন্তু চুল ভাই আগে মনে ছিল না, এগুলা শত শত সিনেমা করছে তখন মনে ছিল না। সোহেল রানার মতো লোক হিন্দুদের মালনে বাচ্চা বলে গালি দিচ্ছে, দেখেন আজকে টিভিতে টেনে আসতেছি পরে লাইবে এই প্রসঙ্গে। মুসলমানেরা যতই মুক্তিযোদ্ধা হোক, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ থাকবেই, সেটা অশিক্ষিত হোক, মূর্খ হোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে ছাত্র নেতা ছাত্রলীগ করা হোক, তারপরেও সে প্রকাশ্য হিন্দুদের মালাউনের বাচ্চা বলে গালি দিছে। মালাউন বলছে, মালাউন। মুসলমানদের যদি কেউ জবানের বাচ্চা এইভাবে প্রকাশ্য গালি দেয়, দেশে থাকতে পারবে? এই বাংলাদেশে পারবে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যে প্রসঙ্গে আসি, এই হরিদাসকে গ্রেপ্তার করলো মধ্যরাতে, মানে গভীর রাতে। সে কিন্তু একটা কথা বলেছে যে 10টা খুন করলো এইভাবে পুলিশ ধরে না, এই কথাটা কিন্তু সে বলছে। বলা পরে কি করলো, সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করলো কথাই বলতে দিল না, পুলিশ তাকে থামে দিল, চুপ চুপ চুপ, কথা বলবি না, এগুলো বলতেছে। জঙ্গিরা যখন সাংবাদিকদের সাথে কথা বলে ঠেকায় না কেন? হরিদাস চন্দ্র কি হরিদাস, হরিদাস কি জঙ্গি? ও যদি পালায় যাইতো, ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ, সে তো আগেও পালায় যেতে পারতো, সে তো 2024 আগস্টের আগেও পালায় যেতে পারতো। এখনো তো মানুষ পালায় যাইতেছে, যায় না? বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি মুসলমান পালায় গিয়ে ভারতে গিয়ে কাজকর্ম করে খায়। এই হরিশচন্দ্র, এই হরিদাস চন্দ্র এখান থেকে 10-20 কোটি টাকা নিয়ে চলে যেতে পারতো না? কিন্তু সহ্য হইতেছে না। বাংলাদেশের এই জঙ্গিবাদী, মৌলবাদী, হেফাজতি, জামাতি, সামরানাই পীর, বিক্রমপুরীরা এমন চাপ সৃষ্টি করেছে যে বাংলাদেশ সরকার তাকে অ্যারেস্ট করছে। কারণ সরকার তো জঙ্গিবাদী রাষ্ট্রদের কাঁধে চড়ে আসছে, তাদের নিতে হবে। কি দোষ তার? 9 কোটি টাকা সে হুন্ডি করেছে। মোতালে প্লাজায় কত কোটি টাকা প্রতিদিন হুন্ডি হয়? নাম শত বললাম, মোতালে প্লাজা। কত কোটি টাকা প্রতিদিন, প্রতি ঘন্টায় কত কোটি টাকা হুন্ডি হয়? নবাবপুর মার্কেটে প্রতিদিন কত কোটি টাকা হুন্ডি হয় বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বলেন। আর অন্যান্য বাদ দিলাম, বাংলাদেশ থেকে টাকা হুন্ডি কারা করে না? টাকা হুন্ডিতে জামাত আওয়ামী লীগের আমলেই ফার্স্ট ছিল। এই জামাতে ইসলামের লোকেরা এই হুন্ডি ব্যবসায় ফার্স্ট। এখন তাহলে কি তারা হুন্ডির ব্যবসা, এই যে বাংলাদেশের থেকে যে লাখ লাখ লোক যায় চিকিৎসা করতে, লাখ লাখ, একজন কি টাকা হাতে করে নিয়ে যায়? সব তো হুন্ডি করে নিয়ে যায়। অ্যারেস্ট করেন না কেন? সরকার চাইলে আপনাকে যে কোনো অজুহাতে গ্রেপ্তার করতে পারে। প্রয়োজনে বলবে তুই ভাটিতে আসস, তাতে কি, তোর বাপ জল ঘোলা করেছিল একদিন উজানে থেকে, তাই তরে খাম। সরকার চাইলে যে কোনো অজুহাত দিতে পারে। মুসলমানদের তো অজুহাতের অভাবই নেই। শেখ হাসিনার প্রথম রাজনৈতিক কর্মসূচি কেমন হতে যাচ্ছে? 24 অগাস্ট বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব অধ্যায়। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। তারপর কেটে গেছে প্রায় 2 বছর। এই দীর্ঘ সময় আওয়ামী লীগের ভেতরে বাইরে চলেছে নানা হিসেব নিকেশ, অপমান আর স্তব্ধতা। কিন্তু অবশেষে নীরবতা ভেঙেছে।
ক্ষমতাচ্যুত হবার প্রায় 2 বছর পর নিজের প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন শেখ হাসিনা। আর এই কর্মসূচি কোনো প্রতিশোধের নয়, কোনো সশস্ত্র লড়াইয়ের নয়, বরং সম্পূর্ণ এক আইনি ও রাজনৈতিক পথ। ডিসেম্বরে সশরীরে দেশে ফিরে বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ। যারা ভাবছেন এটা শেখ হাসিনার পরাজয় বা আত্মসমর্পণ, তারা রাজনীতির গভীর চালটা বুঝতে ভুল করছেন। প্রখ্যাত 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক স্বদেশ রায়ের গভীর রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে এক বিস্ফোরক সত্য। গতকাল তার নিজস্ব পোর্টাল সারাক্ষণে তিনি এই নিবন্ধটি লিখেছেন। এই নিবন্ধের আলোকেই আমরা কথা বলতে চাই। সমাজবিজ্ঞানে যেমন 2 আর 2 4 হয় না, রাজনীতির সমীকরণও তেমন সরল নয়। কেন দীর্ঘ 2 বছর সময় নিলেন তিনি? কেন এই আত্মসমর্পণই আসলে প্রতিপক্ষের দিকে ছুড়ে দেওয়ার সবচেয়ে বড় রাজনৈতিক চাল বা মাস্টার স্ট্রোক? আজ আমরা প্রতিটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এই ঐতিহাসিক মোড়কে। পুরো ভিডিওটি না দেখলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির আসল রূপটি আপনার অধরায় থেকে যাবে। প্রথম যে প্রশ্নটি সবার মনে আসবে, শেখ হাসিনা কেন এই রাজনৈতিক কর্মসূচি দিতে প্রায় 2 বছর সময় নিলেন? দেখুন, জনগণের ভেতর থেকে গড়ে ওঠা একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের যে কোনো কারণেই হোক না কেন, যখন কোনো রাজনৈতিক বিপর্যয় ঘটে তখন 2 বছর সময় কিন্তু খুব বেশি সময় নয়। কোনো নেতা বা বিশেষজ্ঞ শ্রেণী হয়তো তাৎক্ষণিকভাবে বা দ্রুত একটা বিপর্যয়ের কারণ বুঝতে পারেন, কিন্তু একটি রাজনৈতিক দলের মূল প্রাণ শক্তি কারা? তারা সাধারণ কর্মী। সেই তৃণমূল কর্মীদের কাছে বিপর্যয়ের মূল কারণ স্পষ্ট হতে, ধাক্কা সামলে উঠতে এবং বাস্তবতাকে মেনে নিতে একটা সময়ের প্রয়োজন পড়ে। আওয়ামী লীগের মতো দল যা কোনো প্রাসাদ বা সামরিক ছাউনি থেকে তৈরি হয়নি, যা একেবারে জনগণের ভেতর থেকে লড়াই সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছে, তাদের সব ধরনের বিপর্যয়কে রাজনৈতিক বিপর্যয় হিসেবে মেনে নিতে হয়। আর সেই ধাক্কা কাটিয়ে ওঠার জন্যই এই 2 বছরের সময়টা ছিল অত্যন্ত জরুরি ও কৌশলগত। স্বাধীনতার পর 2024 সালের আগে আওয়ামী লীগ সবচেয়ে বড় বিপর্যয়ে পড়েছিল 1975 সালের 15 আগস্ট। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেদিন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। দৃশ্যত সেটা ছিল একটা সামরিক অভ্যুত্থান, যেখানে বিপদগামী কিছু সেনা সদস্য সংবিধান ভেঙে সেই নৃশংস কাজ করেছিল। এর পেছনে একটা নিখুঁত নকশা বা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। কিন্তু মজার বিষয় হলো 1975-এর 15 আগস্টের পর দলের নীতি নির্ধারকরা যখন গোপনে আলোচনায় বসলেন, তারা দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা তাদের এক প্রকার রাজনৈতিক পরাজয় এবং তাদের রাজনৈতিক পথেই ভবিষ্যৎ তৈরি করতে হবে। কিন্তু 1975 আর 2024-এর মধ্যে একটা মস্ত বড় মনস্তাত্ত্বিক তফাৎ ছিল। 75-এ বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতাকে হারানো বিশাল বেদনা থাকলেও কর্মীদের একটা বড় সান্ত্বনা ও গর্ব ছিল, জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেনি, করেছে একদল সামরিক চক্র। অথচ 2024-এর অগাস্টে যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন, তখন ডক্টর ইউনূস ক্ষমতা দখল করে আমেরিকায় যাওয়ার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ কর্মীরা চরম অপমানিত ও হতভম্ব বোধ করছিলেন। কেন? কারণ তাদের মনে হচ্ছিল দেশের সাধারণ জনগণ হয়তো তাদের প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেছে। এই মনস্তাত্ত্বিক গ্লানি কর্মীদের স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু রাজনৈতিক পর্দা সরতে সময় লাগে না। এই অপমান ও গ্লানি ঝেড়ে ফেলে কর্মীরা আবার কবে সোজা হয়ে দাঁড়ালো, যখন খোদ ডক্টর ইউনূস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববাসীর সামনে নিজেই ফাঁস করে দিলেন আসল সত্য। ইউনূস স্পষ্ট করলেন 2024-এর এই ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল না, বরং তার নিজের ভাষায় এটা ছিল এক অ্যামেজিং ম্যাটিকুলাস ডিজাইন এবং এক নিখুঁত পরিকল্পিত নকশা। শুধু তাই নয়, তিনি সেই মঞ্চে এই ম্যাটিকুলাস ডিজাইনের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন। এরপর একে একে অন্য মাস্টারমাইন্ডরাও তাদের কাজের মাধ্যমে জনগণের সামনে চিহ্নিত হতে শুরু করলো। এর সাথে যুক্ত হলো আরো কিছু অকাট্য প্রমাণ। সত্য কথা বলার অপরাধে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিওতে জুলাইয়ের রাজপথে উগ্রপন্থী জঙ্গিদের উপস্থিতি স্পষ্ট হলো। পাবনায় এক বিএনপি নেতা গর্বভরে বক্তব্য দিয়ে বললেন, তার নেতৃত্বে যদি ওইভাবে পুলিশ হত্যা না করা হতো তবে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যেত না। একইভাবে জুলাই ষড়যন্ত্রের এক সমন্বয়ক টেলিভিশনের পর্দায় বসে মেট্রো রেল ধ্বংসের কৃতিত্ব দাবি করলেন। অনেকেই পুলিশ হত্যার দাবি করলেন এবং স্বীকার করলেন এই সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কাজগুলো না করলে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হতো না। সর্বশেষ বিএনপির সংরক্ষিত এমপি নীলুফার মনি এক টক শোতে স্পষ্ট করে দিলেন যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে তারা সবাই পুলিশের গুলিতে মরেনি, মিছিলের পাশের মানুষ হঠাৎ গুলি খেয়ে পড়ে গেছে।
অথচ বুঝতেই পারেনি কে বা কারা কোথা থেকে গুলি চালালো। নীলুফার মনি অত্যন্ত দায়িত্ব নিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন, বাস্তবে 5 অগস্ট ছিল একটি রক্তপাতহীন সামরিক কূপ। যখন এই সমস্ত অডিও ভিজুয়াল তথ্য এবং প্রতিপক্ষের মুখ থেকে আসা স্বীকারোক্তি দেশের মানুষের ও আওয়ামী লীগ কর্মীদের সামনে এলো, তখন তারা পরাজিত হলেও আর মনস্তাত্ত্বিকভাবে অপমানিত রইল না। তারা বুঝলো জনগণ তাদের ক্ষমতাচ্যুত করেনি, বরং একটা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গভীর চক্রান্তের মাধ্যমে এটা করা হয়েছে। আর এখানেই শেখ হাসিনার রাজনৈতিক পরিপক্কতা। নীলুফার মনি বাস্তব অভিজ্ঞতা থেকে সামরিক কুইয়ের দিকে আঙ্গুল তুললেও বা 1975-এ সেনাবাহিনীর কিছু সদস্য জড়িত থাকলেও আওয়ামী লীগ কিন্তু কখনো কোনো পেশার সমগ্র মানুষকে বা সেনাবাহিনীকে ঢালাওভাবে দায়ী করেনি। 1975-এ আওয়ামী লীগ বলেছিল বিপদগামী কিছু সেনা সদস্য। এবারও ডক্টর ইউনূস বা কিছু সংবাদপত্র সম্পাদক এই মেটিকুলাস ডিজাইনের অংশীদার হওয়া সত্ত্বেও শেখ হাসিনা বা তার দল দেশের মূল চালিকা শক্তি সেনাবাহিনীর দিকে কোনো আঙ্গুল তুলছেন না। বরং রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত সহজ কিন্তু গভীর এক লাইনে বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে। তিনি তার ক্ষমতাচ্যুত হওয়াকে নিজস্ব ব্যর্থতা বা ভুল হিসেবে মেনে নিয়ে পরবর্তী অধ্যায় শুরু করছেন। কারণ তিনি জানেন রাজনীতির সামনের দিকে থাকে জনগণ আর দর্শন, আর পেছনের অন্ধকারে থাকে ষড়যন্ত্র, গুপ্ত ঘাতক, বুলেট, গ্রেনেড আর বোমা। চিলির আলেন্দে যেমন মৃত্যুর আগে বুলেটের তাড়া অনুভব করেছিলেন, বঙ্গবন্ধু যেমন 1973 সালে আলেন্দের মতো মৃত্যুর আশঙ্কা করেছিলেন, তেমনি শেখ হাসিনার 4 দশকের রাজনীতিতেও গ্রেনেড, বুলেট কম ছোটেনি। গান্ধী, কেনেডি, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো বা গাদ্দাফি সবাই তো এই পেছনের অন্ধকারের শিকার। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারাও যে এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা, শেখ হাসিনা সেটা স্বীকার করে নিয়েছেন। সাংবাদিক স্বদেশ রায় তার আর্টিকেলে দেখাচ্ছেন 1975-এর চেয়ে এবার আওয়ামী লীগ অনেক দ্রুততার সাথে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কেন? কারণ ইউনূস এবং তার সহযোগীদের একের পর এক কথায় স্পষ্ট যে তাদের 5 অগাস্টের মিশন শতভাগ সফল হয়নি। কেন সফল হয়নি? কারণ তারা শেখ হাসিনাকে সশরীরে হত্যা করতে ব্যর্থ হয়েছে। 2004 সালের 21শে অগাস্টের মতো 2024-এর 5 অগাস্টেও তারা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে পারেনি। আর এই কারণে ইউনূস সরকার দ্রুত বুঝতে পারে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বড় রাজনৈতিক কর্মসূচি ছুড়ে দেবেন। আওয়ামী লীগের মতো জনসমর্থিত দলের রাজনৈতিক কর্মসূচি কোনো অনির্বাচিত ও জনভিত্তিহীন সরকার মোকাবিলা করতে পারে না। তাই তারা সংস্কারের নাম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা বাদ দিয়ে এক প্রকার বাধ্য হয়ে তথাকথিত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার গঠনের পথ নেয়। কিন্তু সেই নির্বাচনের মূল বাধা ছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা যেখানেই থাকুন না কেন, আওয়ামী লীগকে যদি স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো, তবে শুধু নির্বাচনের মাঠ বা ফলাফল নয়, দেশের পুরো দৃশ্যপট বদলে যেত। তাই ক্ষমতাকে নিজেদের গোষ্ঠীর মধ্যে রাখতে তারা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখলো। সরকারকে এক প্রকার বৈধতা দিতে তৃণমূল আওয়ামী লীগ গড়ার চেষ্টা হলো, জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়ার চেষ্টা হলো, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আওয়ামী লীগকে ভাঙা সম্ভব হয়নি। এখন শেখ হাসিনা যে কর্মসূচি দিয়েছেন তা হলো তিনি এবং তার দলের দেশ ও বিদেশে থাকা সাজাপ্রাপ্ত নেতাকর্মীরা সকলে একসাথে দেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করবেন। এই কর্মসূচি কিন্তু খুব সাধারণ মনে হলেও এর গভীরের বার্তাটি অত্যন্ত শক্তিশালী। তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য কাউকে দোষ দিচ্ছেন না, কোনো প্রতিশোধের ভাষা ব্যবহার করছেন না, বরং বিচার বিভাগের প্রতি এই সর্বোচ্চ সম্মান দেখিয়ে তিনি দেশ ও বিশ্ববাসীকে বার্তা দিলেন যে ডক্টর ইউনূস মব ভায়োলেন্সের মাধ্যমে রাষ্ট্রে যে প্রতিহিংসার জন্ম দিয়েছিলেন, যার শিকার হয়ে দেশের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও সেনাবাহিনী ধ্বংসের মুখে পড়েছে, শেখ হাসিনা সেই মব কালচার থেকে দেশকে বের করে এনে একটি সাংবিধানিক স্থিতিশীলতা আনতে চান। তিনি বলটি এখন সরাসরি বর্তমান সরকারের কোর্টে ছুড়ে দিয়েছেন। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছিল শেখ হাসিনা দেশের বিপুল উন্নয়ন করলেও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছিলেন। শেখ হাসিনা নিজের ভুল স্বীকার করে নিয়ে এখন সেই ভাঙা প্রতিষ্ঠানগুলোকে জোড়া লাগাতে এবং দেশের স্বার্থে স্থিতিশীলতা ফেরাতে আইনি সহযোগিতার এক দৃঢ় অঙ্গীকার করলেন। নিরাপদ দূরদেশ থেকে সরাসরি মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়ানোর এই যে সিদ্ধান্ত, এটা শেখ হাসিনাকে ব্যক্তি জীবনে যে ঝুঁকিতেই ফেলুন না কেন, রাজনৈতিক ও দেশপ্রেমের এক চরম উঁচু বেদিতে তাকে বসিয়ে দিয়েছে।
শেখ হাসিনার এই কর্মসূচির পর বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ রাষ্ট্রীয়ভাবে না হলেও একটি অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হবে। আধুনিক সাংবিধানিক রাষ্ট্রে এই প্রকাশ্যে ফাঁসির কথা বলা কিন্তু এক ধরনের বর্বরতা বা মব মানসিকতারই বহিঃপ্রকাশ। শ্যামা ওবায়দ মুখে যাই বলুন, শেষ পর্যন্ত তাকেও সত্য ও সুন্দরের ওপর পা রাখতেই হবে। কারণ শেখ হাসিনা কোনো ষড়যন্ত্রের পথ নেননি, তিনি দিয়েছেন নিখাদ রাজনৈতিক কর্মসূচি। আর রাজনীতির পথ চিরকালই সত্য ও সুন্দর দিয়ে তৈরি হয়। রাজনীতির ভেতরে ষড়যন্ত্রকারী বা হত্যাকারীরা ঢুকে পড়তে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে সুস্থ রাজনীতি। ক্ষমতাচ্যুত হবার 2 বছরের মাথায় এসে শেখ হাসিনা তার প্রথম রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন, যা শুরু হবে আগামী ডিসেম্বর নাগাদ। পথটা এখনো দীর্ঘ, আর এই দীর্ঘ পথ যে একেবারে শান্ত বা নিস্তরঙ্গ থাকবে তা কিন্তু বলা যায় না। প্রতি মুহূর্তে এই শুরুর আগে শুরু দেখতে এখন চোখ রাখতে হবে বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে।